স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি আমি আকাশ এহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। পাসপোর্ট জমা দেওয়ার শর্তে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন কুয়েতে গ্রেপ্তার সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী, সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলাম। রোববার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। সেলিনা ইসলাম এবং তার মেয়ে ওয়াফা দুর্নীতি দমন কমিশনের মামলায় আদালতে আত্মসমর্পণ করেন। এর আগে পাপুল সহ পরিবারের 4 জনের 617টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দেন আদালত। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় গেল 26 নভেম্বর হাইকোর্টে আগাম জামিন চান এমপি পাপুলের স্ত্রী ও কন্যা। সে আবেদনের শুনানি নিয়ে 28 ডিসেম্বরের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। নির্দেশনা অনুযায়ী সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তারা। অল্প সময়ের ব্যবধানে সাংসদ সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন দেন আদালত। এই মামলার এজাহারে সেলিনা ইসলাম এবং ওয়াফা ইসলামের যে লেনদেন সংক্রান্ত বিষয়ে কত টাকার লেনদেন স্পেসিফিক কোনো ইন্ডিকেশন তাদের বিরুদ্ধে নাই। তাদেরকে জামিন দিলে আমাদের পালানোর কোনো সম্ভাবনা নেই, আমরা এখানেই আছি। স্পেশাল জজ আদালত আমাদেরকে পরবর্তী ধার্য তারিখ 11 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত জামিন মঞ্জুর করে। এর আগে পাপুল সহ পরিবারের 4 জনের 617টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার আদেশ দেন আদালত। একই সঙ্গে তাদের 92টি তফসিলভুক্ত সম্পত্তি ক্রোকেরও আদেশ দেন। এখন দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং আইনের নির্দিষ্ট যেটা প্রভিশন আছে ধারা, সে অনুযায়ী কমিশন অ্যাপ্লাই করে কমিশনের আবেদনের ভিত্তিতে মাননীয় বিচারক মহোদয় সন্তুষ্টিক্রমে এটা জব্দ করেছে। কাজেই এখন অন্তত টাকাটা জব্দ থাকলে আর ইনভেস্টিগেশনে আমাদের জন্য অনেক সুবিধা হবে। গেল 11 নভেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বাদী হয়ে 2 কোটি 31 লাখ টাকার অবৈধ সম্পদ ও 148 কোটি টাকা পাচারের অভিযোগে পাপুল ও তার স্ত্রী সেলিনা এবং মেয়ে ওয়াফা সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর মধ্যেই প্রথম ধাপে দেশের 24টি পৌরসভায় ভোট গ্রহণ আজ থেকে শুরু হচ্ছে। এসব পৌরসভায় সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে একটানা ভোট গ্রহণ চলবে। এই নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্বাচনী এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে আকাশপথে যোগাযোগ বাড়িয়ে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। রোববার বিমানের নতুন উড়োজাহাজ ধ্রুব তারার উদ্বোধন করে কথা বলেন তিনি। শাহলি জয়ের রিপোর্ট। বিমানের বহরে যুক্ত হলো নতুন উড়োজাহাজ ধ্রুবতারা। কানাডা থেকে আনা এই -8400 বিমানটি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের 19তম উড়োজাহাজ। আগামী ফেব্রুয়ারির মধ্যে এমন আরও 2টি উড়োজাহাজ যুক্ত হবে বিমানে। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশের ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে এই অঞ্চলকে যোগাযোগের নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আভ্যন্তরীণ যোগাযোগটা বাড়াবে, পাশাপাশি আমাদের এই বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে একটা যোগাযোগ স্থাপন আমরা করতে পারবো, যেটা আমাদের হয় না। কারণ আমরা এই উপমহাদেশে বাস করি, আমাদের ভৌগোলিক অবস্থানটা এত চমৎকার একটা জায়গায়, আমরা যদি শুধু আমাদের এই আশেপাশের দেশগুলির সাথে একটা ভালো যোগাযোগ ব্যবস্থা চালু করতে পারি, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য সব দিক থেকে অনেক উন্নতি হতে পারে। কেরানীগঞ্জে নারীদের জন্য আলাদা কারাগারেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় 20টি ফায়ার স্টেশন এবং 6টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধন করেন তিনি। আমরা রাজনীতি করি, আমাদের ক্ষমতার চেয়ার আর কারাগার খুব পাশাপাশি থাকে, যেটা খুবই স্বাভাবিক। আবার এবারে 2007-এ যেটা হয়েছে, যে ক্ষমতা ছাড়াও কিন্তু সবার আগে আমাকেই গ্রেপ্তার করা হয়েছিল। কাজে
সেটা আমরা জানি, রাজনীতি করতে গেলে এটা করতেই হবে। সরকার প্রধান বলেন, কারাগারকে সংশোধন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। যেটা শুধু কারাগারে অপরাধীদের বন্দী করে রাখা নয়, সঙ্গে সঙ্গে তাদের মন মানসিকতাগুলি পরিবর্তন করা, তাদের কিছু ট্রেনিং দেওয়া, তাদের কিছু শিক্ষা দেওয়া, এবং যাতে ভবিষ্যতে আবার বের হয়ে একই অপরাধে আবার যেন জড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই কারাগারে এই ব্যবস্থাটা আমরা হাতে নিয়েছি। এর আগে ফেনী জেলা পরিষদের চেয়ারম্যানের শপথ অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। অনেক প্রতীক্ষার পর দেশে করোনা টেস্টের দ্রুত ফল পাওয়ার জন্য অ্যান্টিজেন টেস্ট চালু হলেও টেস্টের সংখ্যা সেভাবে বাড়েনি। গেল 22 দিনে 29টি অ্যান্টিজেন টেস্ট সেন্টার থেকে মাত্র 1398টি টেস্ট হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কৌশলগত ভুল ও জেলাগুলোয় প্রচার না হওয়ায় অ্যান্টিজেন টেস্টে সাড়া পাওয়া যাচ্ছে না। জেলা প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। বর্তমানে RT-PCR পদ্ধতিতে করোনা শনাক্তের পরীক্ষা করা হয়। এতে পরীক্ষার ফল পেতে 2 দিন কিংবা তার চেয়েও বেশি সময় লাগে। অন্যদিকে অ্যান্টিজেন পরীক্ষা মাত্র 20 থেকে 25 মিনিটে ফল পাওয়া যায়। বহু আলোচনা ও দীর্ঘ প্রক্রিয়ার পর ঘটা করে গত 5 ডিসেম্বর 10 জেলায় চালু হয় অ্যান্টিজেন পরীক্ষা। এরপর আরও 19 জেলায় চালু হয় এই পরীক্ষা। কিন্তু দ্রুত ও সহজে ফল পাওয়ার জন্য অ্যান্টিজেন পরীক্ষা চালুর যে উদ্দেশ্য তা মুখ থুবড়ে পড়েছে। বর্তমানে 29টি সেন্টার থেকে গড়ে প্রতিদিন প্রতিটি সেন্টারে 2 থেকে 3টি অ্যান্টিজেন পরীক্ষা হচ্ছে। গাইবান্ধা, পঞ্চগড়, যশোর জেলায় দেখা যাচ্ছে অ্যান্টিজেন পরীক্ষায় সাড়া নেই। এসব জেলার লোকজনও এই টেস্ট নিয়ে অবগতও নয়। শুরুর দিকে যেমন ছিল 25টা 30টা করে স্যাম্পল প্রতিদিন টেস্ট হতো, এখন সেটা 15 থেকে 20-এর মধ্যে আছে। যে পরিমাণ রোগী আসার কথা আসলে সে পরিমাণ রোগী আসছে না, কারণ অ্যান্টিজেন টেস্টের কিছু ক্রাইটেরিয়া আছে। উপসর্গ না থাকলে অ্যান্টিজেন পরীক্ষা করা হয় না। এটি পরীক্ষার সংখ্যা কম হওয়ার বড় কারণ বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। যাদের সিমটম নাই তাদেরকে অ্যান্টিজেন টেস্ট করা হয় না, যে কারণে যাদের কেবল সাইন সিমটম আছে তারাই পরীক্ষা করতে যায়, তাদের পরীক্ষার রিপোর্টটাই হয়, সেই কারণেই এখানে সংখ্যা কম। দেশে করোনা পরীক্ষা কম হওয়া নিয়ে শুরু থেকেই সমালোচনা করে আসছে জনস্বাস্থ্যবিদরা। অ্যান্টিজেন পরীক্ষা চালু হলে পরীক্ষার সংখ্যা বাড়বে, এমনটাই বলছিলেন তারা। কিন্তু বাস্তব চিত্র পুরোটাই ভিন্ন। আমাদের কৌশলগত ভুলের কারণে টেস্টটা কম হচ্ছে। এটা আমরা বসে আছি যে আমাদের কাছে টেস্ট করতে আসবে, আমরা টেস্ট করি, এরকম করলে এটা হবে না এবং হচ্ছে। জেলাগুলোতে দেওয়া হয়েছে, সেখানে লোকজন শুধু এমনি এটা টেস্ট করতে আসবে, তা আসলে হবে না। 2 নম্বর হলো যে এটা ইমার্জেন্সি গুলোতে সব দেওয়া উচিত ছিল। হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তির আগে করোনা পরীক্ষা লাগে। অনেকের জরুরি ভিত্তিতে অপারেশন প্রয়োজন হয়। তাই ভোগান্তি কমাতে বিভাগীয় হাসপাতাল, ঢাকার বড় হাসপাতাল ও বড় ল্যাবে অ্যান্টিজেন পরীক্ষা শুরু করা জরুরি বলেও মত দিচ্ছেন জনস্বাস্থ্যবিদরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত 7,452 জনের মৃত্যু হয়। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1049 জন। এখন পর্যন্ত শনাক্ত 5,09,148 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,473 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,51,961 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 13,005টি। অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা করা হয়েছে 12,650টি। করোনার ভ্যাকসিন হাতে পাওয়ার পর টিকাদান কার্যক্রম শেষ করতে প্রায় বছর খানেক লাগবে, এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। তিনি আরও জানান, 18 বছরের কম বয়সীদের ভ্যাকসিন লাগবে না। এছাড়া গর্ভবতী ও জটিল রোগে আক্রান্ত সহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় 5.5 কোটি মানুষের ভ্যাকসিন প্রয়োজন হবে না। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে অক্সফোর্ডের আর জুনের মধ্যে জাতিসংঘে টিকা পাবে বাংলাদেশ। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। সবার প্রশ্ন, করোনার ভ্যাকসিন কবে পাবে বাংলাদেশ? কবে থেকে ব্যক্তি পর্যায়ে প্রয়োগ শুরু হবে এই ভ্যাকসিনের? তার জন্য প্রস্তুতি কতটুকু? সবখানেই এখন এই প্রসঙ্গে আলোচনা। রোববার দুপুরে মহাখালীর ঔষধ প্রশাসন অধিদপ্তরে আসেন স্বাস্থ্যমন্ত্রী। উদ্দেশ্য 2টি ভ্যাকসিন ল্যাব পরিদর্শন।
ল্যাব পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি জাহিদ মালিক প্রথমেই জানান করোনা মোকাবেলায় বাংলাদেশের বৈশ্বিক অবস্থানের সুখবর। কোভিড নিয়ন্ত্রণে বাংলাদেশ সাউথ ইস্ট এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম স্থান অধিকার করেছে। ভ্যাকসিন বিষয়ে মন্ত্রী জানান জানুয়ারিতে অক্সফোর্ডের আর জুনে জাতিসংঘের ভ্যাকসিন পাবে বাংলাদেশ। যে 3 কোটি ভ্যাকসিন প্রত্যেক মাসে আমরা 50 লাখ করে পাবো, 25 লক্ষ লোককে আমরা দিতে পারবো। এই 3 কোটি ভ্যাকসিন দিতে 6 মাস লাগবে। এর মধ্যে আমরা আশা করছি মে বা জুন মাসে কোভ্যাক্স ভ্যাকসিন যেটা WHO বাংলাদেশকে দিবে, বাংলাদেশও তার পপুলেশনের 20% জন্য পাবে। বৈশ্বিক প্রেক্ষাপট ও গবেষণার উদাহরণ তুলে ধরে মন্ত্রী জানান 18 বছরের কম বয়সীদের ভ্যাকসিন লাগবে না। সব মিলিয়ে 5.5 কোটি মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। আমাদের হিসাবে আছে যে প্রায় 5.5 কোটি লোক ভ্যাকসিনের এই মুহূর্তে তাদের আমাদের প্রয়োজন হবে না। যেটা দিচ্ছি সেটাও প্রায় 5.5 কোটি। কাজেই গ্যাপ খুব বেশি থাকছে না। যেটুকু গ্যাপ থাকছে সেটুকু আমরা পর্যায়ক্রমে আমরা পূরণ করে ফেলবো। এটা ধরে নিতে পারেন বছর খানিক তো লেগেই যাবে বা তারও বেশিও লাগতে পারে। প্রথম ধাপে স্বাস্থ্যকর্মী, গণমাধ্যম কর্মী, বিভিন্ন বাহিনীর সদস্য সহ 60 ঊর্ধ্বদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ভ্যাকসিন দেয়া হবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। ডিসেম্বরে হচ্ছে না এইচএসসির রেজাল্ট, এখনও চূড়ান্ত হয়নি ফলাফল তৈরির নীতিমালাও। উল্টো পরীক্ষা ছাড়া মূল্যায়ন ভিত্তিক অটোপাসের সিদ্ধান্তে সৃষ্টি হয়েছে আইনি জটিলতা। যদিও বোর্ড প্রধানরা বলছেন রেজাল্ট তৈরির সব প্রস্তুতি সেরেছেন তারা, অপেক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের। এদিকে এক এক সময় এক এক সিদ্ধান্তে বিভ্রান্তিতে শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন সচল দাস। একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যার কারণে আমার এসএসসি রেজাল্টটা খারাপ হয়েছে। তো এখন হয়েছে যে এখন তো ইন্টার লাইফে যে পড়াশোনা করছি এটা তো আমার কোনো ইম্প্যাক্ট রইল না, বলছিলেন এইচএসসি শিক্ষার্থী সামি। ফলাফল ঘোষণার ভিন্ন ভিন্ন তথ্য এই শিক্ষার্থীর উদ্বেগ বাড়িয়েছে কয়েক গুণ। সকালে একটা খবর পাচ্ছি, বিকালে একটা খবর পাচ্ছি, তার উপর হচ্ছে ডিসেম্বরে নাকি ফার্স্ট উইকের রেজাল্ট দেওয়ার কথা। তারপরে আবার একটা অনলাইনে ডেট আসছে 24 তারিখ। 24 তারিখও রাত্রে নিউজ পাইলাম যে 31 ডিসেম্বর রেজাল্ট দেওয়া হবে। রেজাল্ট নিয়ে তো প্রচুর দুশ্চিন্তা আছে। একই অবস্থায় এইচএসসি ফলাফলের জন্য অপেক্ষারত লাখো শিক্ষার্থীর। এইচএসসির ফলাফল নিয়ে লাখো শিক্ষার্থীর দুশ্চিন্তা বেড়েই চলেছে। কবে ঘোষণা করা হবে ফলাফল, এ নিয়ে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা পাচ্ছেন না তারা। বিভিন্ন মাধ্যমের বিভিন্ন খবরে হচ্ছেন বিভ্রান্ত। এইচএসসির ফলাফল বিষয়ে এখন প্রাসঙ্গিক আইন আদালত। শিক্ষা বোর্ড আইন অনুযায়ী পরীক্ষা নিয়ে ফল ঘোষণা করতে হবে। সেক্ষেত্রে অটোপাসের সিদ্ধান্তে ফল ঘোষণা করলে তৈরি হবে আইনি জটিলতা। মূল্যায়নের যে পদ্ধতি নির্ধারণ করা হয়েছে এটাকে আমরা বলছি এটি চাপিয়ে দেওয়া পদ্ধতি, ডিসক্রিমিনেটরি। এখানে তো একটা আইনি জটিলতা রয়েই যাচ্ছে। যেই প্রক্রিয়ার মাধ্যমে একজন শিক্ষার্থীকে আপনি মূল্যায়নের পদ্ধতি নির্ধারণ করেছেন বা আইনে দিয়ে রেখেছেন, সেটা তো অ্যাপারেন্টলি এখানে ভায়োলেশন হচ্ছে। ফল প্রকাশে গঠিত টেকনিক্যাল কমিটির সুপারিশ মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় এখনও চূড়ান্ত নয় নীতিমালা। কিন্তু ডিসেম্বরেই ফল ঘোষণার প্রস্তুতির কথা বলছেন বোর্ড প্রধানরা। আমরা চেষ্টা করছি যে এই সপ্তাহে কাজে লাগানো হয়। এটা তো অনলাইনে হবে, যাতে এত সমস্যা আমাদের নীতিমালার আলোকে এটা তো একটা বিশেষজ্ঞ কমিটি করছে, তারা আমাদেরকে বলেছে যে তারা কাছাকাছি। নীতিমালা অনুমোদন, আইনি জটিলতার সম্ভাবনা, টেবুলেশন শীট সহ ফল প্রকাশের সার্বিক প্রক্রিয়া সবকিছুই যেখানে অমীমাংসিত, সেখানে এইচএসসির ফল পেতে শিক্ষার্থীদের অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে, এমন মত শিক্ষা সংশ্লিষ্টদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। নির্যাতন, নিপীড়ন, দুর্নীতির লোভ, এসব কৌশলে জাতিকে ঘুম পাড়িয়ে রেখেছে ক্ষমতাসীনরা, বলছেন বিকল্পধারা বাংলাদেশের একাংশের সভাপতি নুরুল আমিন ব্যাপারী। কিন্তু ঘুমন্ত এই জাতিকে জাগানোর ক্ষমতা নেই এই সময়ের বিএনপি বা সরকার বিরোধী অন্য দলগুলো। বলছেন অবসরপ্রাপ্ত সামরিক বেসামরিক আমলা বুদ্ধিজীবীদের নিয়ে পরিষদ গঠন করে আন্দোলনের কৌশল বদলাতে হবে। নুরুল আমিন ব্যাপারীর সাক্ষাৎকারে বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। বি চৌধুরীর বিকল্পধারা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী আরেকটি বিকল্পধারা গঠন করেন 2018 সালের জাতীয় নির্বাচনের আগে যোগ দেন জাতীয় ঐক্যফ্রন্টে। এই জোটটি ফলাফল বিবেচনায় নির্বাচনে ধরাশায়ী হলেও তিনি মনে করেন তারা অংশ নিলেন বলেই ভোটাররাই এখন রাতের নির্বাচনের জ্বলন্ত প্রমাণ। এবার যে নির্বাচনটা হয়েছে, এবার নির্বাচন তো বিএনপি সহ ঐক্যফ্রন্ট গিয়েছিল, যার পরে কি দেখা গেল 30 ডিসেম্বরের নির্বাচন 29 রাত্রে হয়েছে। এই যে নির্বাচন হয় না,
অর্থাৎ নির্বাচন তো করতে তারা পারলো না, নির্বাচন দিল না, এটাই কিন্তু জনগণের সামনে কিন্তু প্রকাশিত হয়ে গেল। বলছেন দুর্নীতি রুখতে যে কোনো সময় পুরো জাতি জেগে উঠবে। বাঙালি জাতিকে যেভাবে ঘুমিয়ে রাখা হচ্ছে এভাবে ঘুমিয়ে রাখা যাবে না। হঠাৎ যদি আঘাত করা হয়, জাগ্রত কেউ করতে পারে সঠিকভাবে, তাহলে প্রকৃতপক্ষে শাসকদের গদি টলায়মান করে দিবে। অন্য বিরোধী দলগুলোর প্রতি বলতে চান, বুদ্ধিজীবীদের সঙ্গে আন্দোলনের সংযোগ না ঘটলে গণতন্ত্র ফেরাতে কষ্ট হবে। আসল যে সংস্কারের পরিবর্তে আবার যদি কোনো কনস্পাইরেসি হয়, সেটা কিন্তু তাহলে বিএনপির জন্য ক্ষতিকারক হবে। কারণ আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে বিএনপি তার যে রাজনীতি, এই রাজনীতিতে তারা বাস্তব অবস্থার প্রেক্ষাপটে বাস্তব সিদ্ধান্তটা যদি তারা গ্রহণ করতে পারে, তাহলে তারা সফল কাম হবে। একটা থিঙ্ক ট্যাঙ্ক গঠন করা উচিত, যে এই থিঙ্ক ট্যাঙ্ক তাদের পরামর্শ দিবে, সমালোচনা করবে, ওই সমালোচনা তারা গ্রহণ করবে। এই শিক্ষক মনে করেন, রাজনীতিতে লোভ ও লাভের আশা প্রকট হওয়ায় ক্ষয় হচ্ছে নৈতিকতা, বাড়ছে অবক্ষয়। আমাদের দেশে যে রাজনীতি, তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় এখনো পর্যন্ত চালক ও হেলপারকে গ্রেফতার করতে পারেনি সুনামগঞ্জ পুলিশ। দিরাইয়ের ওই ঘটনায় দুজনকে আসামি করে মামলা দায়ের করেন ছাত্রীর বাবা। ওই ঘটনায় উত্তাল সুনামগঞ্জের নানা কর্মসূচি পালন করছে মানুষ। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী এখন আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। মোহাম্মদ বুরহানুদ্দিন ও সৈয়দ রাসেলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। যাত্রীবাহী বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে উত্তাল সুনামগঞ্জ। রোববার সকালে শহরের আলতাফ স্কয়ারে মানববন্ধন করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার সাথে জড়িত বাসের চালক হেলপারকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ড্রাইভারদেরকে এবং হেল্পারকে যদি গ্রেফতার না করেন, তাহলে আমরা তীব্রতর আন্দোলন দিতে বাধ্য হব। যত তাড়াতাড়ি সম্ভব আইনের লোক এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনো। এ ঘটনায় শনিবার রাতে বাসের চালক ও হেলপারকে আসামি করে দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন ওই কলেজ ছাত্রীর বাবা। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, তবে অভিযুক্তদের গ্রেফতারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানালেন পুলিশ সুপার। গাড়ির ড্রাইভার হেলপারের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি, আমরা এগুলো জেনে এগুলোর বিরুদ্ধে অভিযান অলরেডি চলছে। আমরা আশাবাদী হয়তো খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। অন্যদিকে বর্তমানে ওই ছাত্রী চিকিৎসাধীন রয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তার অবস্থা আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার মাথায় আঘাত পেয়েছে, সে মাথায় পিছনের দিকে, তবে এমনিতে কোনো কাটাছিড়া নাই। নিউরোসার্জারি থেকে আমাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে মেয়েটাকে ট্রান্সফার করে দেওয়ার জন্য, তার মেন্টাল কাউন্সিলিং এবং তার সেফটির জন্য। সুনামগঞ্জের দিরায়ে বাস চালক হেলপারের ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে চলন্ত বাস থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হয় ওই কলেজ ছাত্রী। শনিবার সন্ধ্যায় দিরাই উপজেলার সুজানগর এলাকায় এই ঘটনা ঘটে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সরকার বিভিন্ন রায়ের মধ্য দিয়ে আদালতকে ব্যবহার করছে। বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। রোববার সকালে সরকারি বাসভবন থেকে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে এই কথা বলেন তিনি। বলেন, বিএনপির আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে বলেই তারা নির্বাচনে জয় পরাজয়ের আগেই হেরে যায়। দেশকে বিএনপি শূন্য করতে চায় এমন অভিযোগ অবান্তর। আমরা চাই বিএনপি মতো বিরোধী দল আরও শক্তিশালী এবং দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায় আসুক। জনগণ চায় বিএনপি মেরুদণ্ড সোজা করে দাঁড়াক। জনগণ চায় স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা ছেড়ে দিয়ে বিএনপি অসাম্প্রদায়িক বাংলাদেশ চেতনায় রাজনীতি করুক। আল্লামা শফির মৃত্যু নিয়ে তার সংক্ষুব্ধ অনুসারীরাই মামলা করেছেন। এই মামলার সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে আবার স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার রাজধানীতে এক অনুষ্ঠানের শেষে এসব কথা বলেন তিনি।
এই মামলাগুলি কিন্তু তার আল্লামা শফি সাহেবের অনুসারীরা, তার ভক্তরা কিংবা তার প্রিয়জনরা করেছেন। এর সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নাই। বিচার বিভাগে সম্পূর্ণ স্বাধীন। বিচার বিভাগ এই মামলাগুলি নিয়ে তারাই ডিসিশন নেবে কি করবেন, কত দ্রুততার সঙ্গে এটা শেষ করবেন। আমাদের এখানে করার কিছু নেই। আমাদের যেগুলি করণীয় সেগুলো হলো তদন্ত করা। তদন্তটা আমরা সময় মতো করে দেব বিচার বিভাগের নির্দেশনা পেলে। ক্ষমতাসীন আওয়ামী লীগ বেপরোয়া বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিযোগ করেন বিরোধী দলের যে কেউ নির্বাচনে প্রার্থী হলেই বা তার পক্ষে কেউ প্রচার চালাতে গেলে তাকে জীবন হারাতে হয়, নইলে পঙ্গু হতে হয়। রোববার দুপুরে বিএনপি নয়াপল্টন কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিং এসব কথা বলেন তিনি। সুষ্ঠু নির্বাচন নামক শব্দটি চিরতরে উচ্ছেদের পর কোনোভাবেই কেউ যেন এ বিষয়ে টু শব্দ করতে না পারে, সেজন্য দেশব্যাপী বিভিন্ন জনপদে সশস্ত্র আওয়ামী ক্যাডারদের মোতায়েন করেছে বর্তমান আওয়ামী সরকার। বিরোধী দলের যে কেউ নির্বাচনে প্রার্থী হলেই বা তার পক্ষে কেউ প্রচারণা চালাতে গেলে তাকে জীবন হারাতে হয় কিংবা চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয়। দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে সমাবেশ ও র্যালি করেছে কয়েক হাজার নারী। রোববার নোয়াখালী পৌরসভার উদ্যোগে জেলা শহর মাঝদির বালুর মাঠে সমাবেশ হয়। এ সময় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে আইনি ব্যবস্থার পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচিরও প্রয়োজন। শীতের সকালে কষ্ট করে এসেছেন, এগিয়ে আসতে হবে। একটি কথা আছে, এবারে ফিরে দেখা 2020। চলতি বছর করোনার প্রভাবে বেশিরভাগ মেগা প্রকল্পই কাজের গতি ধরে রাখতে ব্যর্থ হয়েছে, যদিও সব প্রকল্পই চেষ্টা করেছে সাধ্যমতো। এমন বাস্তবতার মধ্যেও নির্ধারিত সময়ে দৃশ্যমান পুরো পদ্মা সেতুকে সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। প্রত্যাশা করছেন এসব থেকে শিক্ষা নিয়ে মেগা প্রকল্পগুলোর কাজ এগিয়ে যাবে দ্রুত গতিতে। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। নানা প্রতিকূলতা পেরিয়ে স্বপ্নের পদ্মা সেতু এখন এমনই দৃশ্যমান। ৪২ খুঁটির উপর দাঁড়িয়ে ৬.১৫ কিলোমিটারের পদ্মা সেতু। করোনা সেই সঙ্গে বন্যার প্রভাব সব মিলিয়ে বিদায়ী 2020-এ 4 মাস কোনো স্প্যানই বসানো যায়নি পদ্মা সেতুতে, কিন্তু সব প্রতিকূলতা কাটিয়ে নির্ধারিত সময় ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বসানো শেষ। এই অর্জনটা একটা প্রজেক্টের জন্য মাইলফলক। এই কাজটা শেষ করতে পারাটা একটা বিশাল অর্জন প্রজেক্টের জন্য। চলতি বছর খুলে দেওয়া হয়েছে ঢাকা মাওয়া ভাঙা দেশের প্রথম এক্সপ্রেসওয়ে, যে কারণে এখন রাজধানী থেকে তুলনামূলক কাছে মাওয়া, আর নদী পার হলেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপদ। করোনার ছোবল বড় প্রভাব ফেলেছে রাজধানীর 3 মেগা প্রকল্প, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পে। প্রায় 2 মাস বন্ধ ছিল এসব প্রকল্পের কাজ। আমাদের যে টার্গেট অনুযায়ী আমরা 2023-এর জুনে শেষ হওয়ার কথা, আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি। বিশেষ করে নিজ কর্মীদের জন্য করোনা চিকিৎসায় ফিল্ড হাসপাতাল নির্মাণ সহ নানা উপায়ে গতি ফেরানোর চেষ্টা চলেছে মেট্রো রেল প্রকল্পে। তবে উত্তরা থেকে আগারগাঁও যতটা গতিতে কাজ চলছে, ঠিক একই গতিতে এগুতে পারছে না আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ। বর্তমান যে সীমিত আকারে চলছে সেটা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। করোনার মধ্যেও আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পে। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের আশা 2026 সাল নাগাদ জাহাজ ভিড়তে পারবে মাতারবাড়ি সমুদ্র বন্দরে। ইনশাআল্লাহ 2026-এর ভিতর আমাদের এই বন্দর কার্যক্রম শেষ হবে। মহামারীতে ধীরে হলেও বাস্তবায়নের পথে হাঁটছে আরেক মেগা প্রকল্প চট্টগ্রামের কর্ণফুলী টানেল। এরই মধ্যে শেষ হয়েছে একটি টিউবের খনন কাজ। পুরো প্রকল্পের অগ্রগতি প্রায় 60%। নির্ধারিত সময়ের মধ্যে আমরা টানেলের কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এমন বাস্তবতায় বিশেষজ্ঞদের মতে করোনার ধাক্কায় সময় মতো মেগা সব প্রকল্প শেষ কঠিন হবে। চমৎকার একটা কাজ করার একটা মাত্রা পেয়েছিল, হঠাৎ করে ছন্দপতন হয়ে গেছে, যেই কারণে আদার দেন পদ্মা ব্রিজ অন্যান্য প্রজেক্টগুলি অনেক হোঁচট খেয়েছে এবং এই হোঁচট থেকে এখনও কিন্তু ফুল সুইংয়ে দাঁড়াতে পারে না। এইটার ধকলটা হয়তো আগামী বছরও আমাদেরকে পোহাতে হবে। পুরো বছর জুড়েই করোনার ধাক্কা সত্ত্বেও বেশিরভাগ মেগা প্রকল্পই যতটা সম্ভব
কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে বটে। পদ্মা সেতুতে সবগুলো স্প্যান বসানো বড় অর্জন হলেও বেশিরভাগ মেগা প্রকল্পে কাগজ কলমে ঠিক থাকলেও আসল বাস্তবতা সময়সীমা পেছানোর শঙ্কায়। সব মিলিয়ে তাই মেগা প্রকল্পের ক্ষেত্রে খুব একটা ভালো গেল না বিদায় 2020। প্লাবন রহমান, নিউজ 24, আগারগাঁও, ঢাকা। জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী ও এসআই ও ইন্সপেক্টরদের মাদক নির্মূলে অস্ত্র প্রদান ও ডগ স্কোয়াড মোতায়েন, তথ্য প্রযুক্তির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। সভায় সরাসরি ও ভার্চুয়ালে যুক্ত হন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ 24-এর সিইও নঈম নিজাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে মূল নকশার বাইরের অবৈধ স্থাপনা অপসারণের উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। রোববার দুপুর থেকে ডিএসসিসি এ অভিযান পরিচালনা করছে। সুন্দরবন স্কোয়ার মার্কেটে প্রায় 700 অবৈধ দোকান গড়ে তোলা হয়েছে। মার্কেটের সিঁড়ি, মার্কেটের মধ্যে চলার পথ, লিফট ও টয়লেটের জায়গা দখল করে এসব দোকান বানানো হয়েছে। এসব অপসারণে অভিযান চলছে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়ার কথা বলছে ডিএসসিসি কর্মকর্তারা। দোকানটা ভাঙে ফেলছে, এখন আমাদের করার কিছু না, আমরা আমাদের ব্যবসা বাণিজ্য চালাইতে পারতেছি না, খুব সমস্যা আছে। সিটি কর্পোরেশন যখন গেছে আপনারা কাগজ নিয়ে যে আমরা এটা কিনতে চাচ্ছি, আপনারা কি বলেন? তো তখন বলতেছে যে না, এটা আপনারা কিনতে পারেন, সমস্যা নাই। আমরা এটা পুনর্বাসন চাই, আমরা এটা পুনর্বাসন চাই, আমরা একটা বাসস্থান চাই, আমরা বাঁচতে চাই। করোনাকালে কোথায় যাব? রাজশাহীর সীমান্তবর্তী একমাত্র গ্রাম চরখানপুর। পদ্মা নদী ভাঙনে খানপুর গ্রামের বেশিরভাগ অংশ বিলীন হয়ে গেছে। সীমান্তের প্রত্যন্ত গ্রামে আইন শৃঙ্খলা রক্ষায় একমাত্র ভরসা বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। বিস্তারিত জানাচ্ছেন মুখ অন্ধকার, ক্যামেরায় ছিলেন লিটন বাবু। এখন সকাল 10:35। আমরা এখন যাব রাজশাহীর চরখানপুরে, সেই সীমান্ত এলাকার খবর জানতে। সীমান্তে জীবনের দুঃখ গাথা প্রতিদিন বিষণ্ণ করে মানুষকে। কখনো কখনো সন্তান ধারণ করা মেয়েকে মানচিত্রের জটিল সমীকরণে চিকিৎসার অভাবে মরে যেতে দেখতে হয় অসহায় বাবাকে। গ্রামের মেয়েদের জীবন তাই ভিন্ন কষ্টে চাপিত হয়। মরিয়ম জানান, কয়েক বছর আগে সন্তান জন্ম দিতে গিয়ে সঠিক চিকিৎসার অভাবে মারা গেছে তার বাবা মার আদরের মেয়েটি। কারণ প্রসব বেদনা ওঠার পর সঠিক সময়ে গ্রাম থেকে রাজশাহী শহরের হাসপাতালে নিয়ে যেতে পারেননি গর্ভবতী ওই নারীকে। তবে সেই কান্নার পদ্মার উজানেই হারিয়ে গেছে, পৌঁছেনি কারো কাছে। ভারতের মাঠে গেলে তাড়াহুড়া করে, গুলি করে, আবার আমার ছেলে পেলে গেলে গুলি করে, সীমানাতে দাঁড় দেয় না। চলতে খুব কষ্ট লাগে। তবুও জীবন চলছে। এই গ্রামের বাসিন্দারা গরু, মহিষ, ভেড়া, ছাগল লালন পালন ও শাকসবজি আবাদ করে জীবিকা নির্বাহ করেন। তবুও অনতি দূরের খিদিরপুর এখন শুধুই ধুধু বালুচর। ভাঙন জমি জামা ভাঙে যেয়ে একটু অসুবিধা আমাদের হয়। বর্ডার এলাকায় বিজিবি না থাকলে আমরা থাকতে পারবো না। তো গ্রামের বাসিন্দারা জানান, এখান থেকে রাজশাহী শহরে যেতে ভারতের পদ্মার একাংশের 400 মিটার দিয়ে যেতে হয়। ফলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তা সহজে ব্যবহার করতে দিতে চায় না। ডেলিভারি হলে পরে নিয়ে যাওয়া খুব নিয়ে যাওয়া খুব সমস্যা। ইন্ডিয়ার এই জায়গাটুকু যদি আমাদেরকে ব্যবহার করে দিত, আমার ফসল টসল আমাদের যাওয়া আসাটা খুব সুবিধা হয়। বিজিবির কর্মকর্তারা জানান, আগামী বছর বর্ষায় এই ক্যাম্প থাকবে কিনা এই বিষয়টি নিয়ে শঙ্কিত। রাজশাহী বিজিবির অধিনায়ক বলেন, সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আমরা চেষ্টা করে প্রশাসনের সাথে যোগাযোগ রেখে তাদের বিভিন্ন ধরনের তাদের যাতে আর্থিক অবস্থার উন্নতি ঘটে, তাদের কৃষিকাজে যাতে সফলতা পায়, এই সমস্ত যোগাযোগগুলো আমরা আমাদের মাধ্যমে আমরা করে দিই। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, সেই জন্য বাড়ানো হয়েছে বিজিবির টহল। মুখ অন্ধকার, নিউজ 24, রাজশাহী। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। চালের বাজার সহনীয় করতে এবার আমদানি শুল্ক কমালো সরকার। বেসরকারিভাবে চালের আমদানি শুল্ক 62.62% থেকে কমিয়ে 25% নির্ধারণ করা হয়েছে। রোববার সচিবালয়ে খাদ্যমন্ত্রী বলেন, চালের বাজার স্থিতিশীল রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমদানিকারকরা বলছেন, এর সিদ্ধান্তে কমে আসবে চালের বাজার। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান।
বছরের শুরুতে রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হলেও সরকারি গুদামে ধারাবাহিকভাবে কমতে থাকে মজুদ। মার্চের শুরুতে চাল ও গমের মজুদ ছিল 17,62,000 টন, যার মধ্যে চাল ছিল 14 লাখ টনের বেশি। ধারাবাহিকভাবে এই মজুদ কমে নভেম্বরে এসে দাঁড়ায় 8,80,000 টনে। চালের মৌসুমে সরকারি সংগ্রহ বাধাগ্রস্ত হয় বিভিন্ন অভিযোগে। যদিও নানা সময়ে চালের দাম বৃদ্ধির জন্য খাদ্য কৃষিমন্ত্রী মিলারদের উপরই দায় চাপাতেন। এ অবস্থায় বছরের শেষ দিকে এসে বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে লাগামহীনভাবে। রোববার সচিবালয়ে আবারও কৃষিমন্ত্রীর দাবি, মিলারদের কারণেই বেড়েছে চালের দাম। অতটা ঘাটতি আমাদের চালের নাই, কিন্তু এই সুযোগে মিলাররা নানান কারসাজি করে তারা এই চালের দাম বৃদ্ধি করার চেষ্টা করছে। চালের বাজারে লাগাম টানতে খাদ্যমন্ত্রী জানান, আমদানি শুল্ক ৬২% থেকে নামিয়ে আনা হয়েছে 25%। যাতে চাউলের বাজার স্থিতিশীল থাকে সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন যে ৬২% যাতে 25% ট্যাক্স বেসরকারিভাবে চাউল আমদানি করার জন্য, তবে এটা নিয়ন্ত্রিত পদ্ধতিতে। আগামী 10 জানুয়ারির মধ্যে খাদ্য মন্ত্রণালয় বরাবর আমদানিকারকরা আবেদন করতে পারবেন। আমদানি শুল্ক কমানোয় বাজারে চালের দাম কমে আসবে বলে মনে করছেন চাল ব্যবসায়ীরা। এই ডিউটিটা আরো আগে কমানো উচিত ছিল। কৃষক ডেলি ধানের দাম বাড়া দিচ্ছিল, যার ফলে মিল মালিকরা ধান কিনতে বাধ্য ছিল। যদি আমদানি ডিউটি না কমায়, এখন চালের মূল্য সহনশীল হয়ে যাবে সব চাল। যাচাই বাছাই শেষে 5 থেকে 6 লাখ টন চাল আমদানির অনুমোদন দেবে সরকার। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। কুমিল্লার স্থানীয় একটি রেস্তোরাঁয় বিউটিশিয়ান মাসুদ খান আয়োজিত ব্রাইডাল শো অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে শোটির উপভোগ করেন সামাজিক ও মানবিক সংগঠন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহিসান বাহার সূচনা। ব্রাইডাল শোতে টিভি অভিনেত্রী তানজিন তৃষা সহ জনপ্রিয় কয়েকজন মডেল অংশগ্রহণ করেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখা ও 3টি উপশাখার উদ্বোধন করা হয়েছে। শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আরও বড় পরিসরে গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখা ও 3টি উপশাখা, ঠাকুরগাঁও ও ভুল্লি উপশাখা, চট্টগ্রামে হালিশহর হাউজিং এস্টেট ও কল্পলোক উপশাখার উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন শাখা উপশাখার কার্যক্রম উদ্বোধন করেন। এই সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক দ্বয় আব্দুল আজিজ ও মোহাম্মদ মুস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক দ্বয় মোহাম্মদ জহুরুল হক ও মোহাম্মদ মাসুদুর রহমান শাহ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এবারে প্রবাসের খবর। তুরস্কের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্না তার পরিচয়পত্র উপস্থাপন করেছে। এ সময় বাংলাদেশের প্রশংসা করে রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্ক অটল সমর্থন অব্যাহত রাখবে বলে পুনর্ব্যক্ত করেন দেশটির প্রেসিডেন্ট। বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্না এনডিসি আঙ্কারায় রাষ্ট্রপতি প্রাসাদে তুরস্কের মাননীয় রাষ্ট্রপতি তায়েব এরদোয়ানের কাছে তার পরিচয়পত্র উপস্থাপন করেন। এ সময় তার সাথে ছিলেন তার স্ত্রী অধ্যাপক ডাক্তার নুজহাত আমিন মান্নান, ডিসিএম ও মিস্টার রইস হাসান সারওয়ার এবং ব্রিগেডিয়ার জেনারেল মিস্টার রাশেদ ইকবাল। পরিচয় পর্বের পরে তুরস্কের প্রেসিডেন্ট ও রাষ্ট্রদূতের মধ্যে বৈঠক হয়। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন রাষ্ট্রদূত মাসুদ মান্নান। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের শীতের তীব্রতা কিছুটা বাড়লেও সারা দেশে আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না বলছে আবহাওয়া অধিদপ্তর। তবে জানুয়ারির মাঝামাঝিতে তাপমাত্রা কমার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। দেশের বেশ কিছু অঞ্চলে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। চলতি মৌসুমের 19 ডিসেম্বর থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয় উত্তর জনপদে। তার উপর গেল সপ্তাহের রেশ কাটেনি এখনো। দেশের বিভিন্ন অঞ্চলে দিনে সূর্যের দেখা পাওয়া গেলেও রাতে তাপমাত্রা কমছে।
রোববার রাজশাহীতে দেশের সর্বনিম্ন 7.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.9 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, রংপুর সহ চট্টগ্রাম বিভাগের কয়েক জেলায় চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশের তাপমাত্রা শুষ্ক থাকলেও দেশের উত্তর ও পশ্চিমাংশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে আরও কয়েকদিন। আগামী 6-7 দিন ওই ধরনের তাপমাত্রা নিচে নেমে যাবে বা তীব্র শৈত্যপ্রবাহ কোথাও কোথাও বয়ে যাবে, ওই ধরনের সম্ভাবনা আপাতত নেই। জানুয়ারির প্রথম সপ্তাহের পর থেকে আবার তাপমাত্রা কোথাও কোথাও আবার একটু কমে যাওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে উত্তরবঙ্গতে। আপাতত আসলে বাংলাদেশের উপর বৃষ্টিপাতের আপাতত কোনো সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা না থাকায় বাড়তি কোনো সতর্কতার প্রয়োজন দেখছেন না আবহাওয়াবিদরা। তবে এবারের শীতে করোনায় দরিদ্র মানুষের ভোগান্তি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। জরুরি ভিত্তিতে মহামারী মোকাবেলায় কংগ্রেসে পাশ হওয়া $90,000 কোটি প্রণোদনা বিলে সই করার জো বাইডেনের আহ্বান প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট ট্রাম্প। শনিবারের মধ্যে ট্রাম্প প্রণোদনা প্যাকেজটিতে স্বাক্ষর না করায় প্রায় 1.5 কোটি মার্কিনীর বেকার ভাতা বন্ধ হয়ে গেছে। সেই সঙ্গে চলতি সপ্তাহে সরকারের ব্যয় মেটানোর অর্থ সংকটও প্রকট হয়ে উঠবে। এবারে খেলার খবর। ফেডারেশন কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া সংঘকে 4-1 গোলে হারিয়েছে তারা। ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মোহামেডান। তবে গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয় ম্যাচের 42 মিনিট পর্যন্ত। ফ্রি কিক থেকে দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন সোহাগ। 68 মিনিটে দারুণ হেডে গোল করে খেলায় সমতা ফেরান আকবর আলী। 75 মিনিটে কর্নার কিকের জটলা থেকে বল পেয়ে হেডে জালে বল জড়িয়ে আবারও মোহামেডানকে লিড এনে দেন আতিকুজ্জামান। এরপর 3 মিনিটের ব্যবধানে আবিওলা নুরাত 2 গোল করলে 4-1 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে 2-2 গোলে ড্র হয়েছে বাংলাদেশ পুলিশ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যকার ম্যাচ। ফেডারেশন কাপে সোমবার একমাত্র ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লড়বে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 5টায়। সি গ্রুপ থেকে উভয় দলই নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। তবে ছাড় দিতে নারাজ উভয় দল। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ 8-এ জায়গা করে নেয়া দুদলেরই লক্ষ্য। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ফুরফুরে মেজাজে কিংস ফুটবলাররা টুর্নামেন্টের প্রথম ম্যাচে দাপুটে জয়ে ইতিমধ্যেই নিশ্চিত কোয়ার্টার ফাইনাল। তবে তাতেই সন্তুষ্ট থাকতে নারাজ অস্কার ব্রুজনের শিষ্যরা। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই দলটি খেলতে চায় নকআউট পর্ব। গ্রুপ পর্বে রহমতগঞ্জের বিপক্ষে দাপুটে জয়ে আত্মবিশ্বাসী অস্কার। নিয়মিত একাদশের তপু, সুশান্ত ও তারেকের ইনজুরির অবশ্য খুব একটা চিন্তায় ফেলতে পারেনি এই স্প্যানিশকে। কৌশল হতে যাচ্ছে আক্রমণাত্মক ফুটবল। তাই তো চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ম্যাচটায় হয়তো একাদশে থাকছে না বড় কোনো পরিবর্তন। আমরা ভালো অবস্থানে আছি। চট্টগ্রাম আবাহনী খুবই ভালো দল। গত মৌসুমে লিগের ম্যাচে আমরা তাদের বিপক্ষে হেরেছিলাম। দলটির শক্তিমত্তা সম্পর্কে আমরা অবগত। আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে খেলতে চাই। সেজন্য আমরা এই ম্যাচটাকে গুরুত্ব সহকারে নিয়েছি। লক্ষ্য জয় নিয়েই ফেরা। তপু বর্মনের ইনজুরিতে অধিনায়কত্বের দায়িত্ব নিয়মিত গোলরক্ষক জিকোর কাঁধে। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত এই গোলরক্ষক। ম্যাচ বাই ম্যাচ উইন হতে হবে, এটাই সবচেয়ে বড় কথা। তো আশা করি আমরা আমাদের যদি বেস্টটা দিতে পারি মারে, তাহলে আমরা ম্যাচটা জিততে পারবো। অন্যদিকে গেল মৌসুমের পুনরাবৃত্তি আবারও ঘটাতে চাইবে মারুফুলের শিষ্যরা। ব্যালেন্সড দল হিসেবে বসুন্ধরা কিংসকে হট ফেভারিট মানলেও জয়ের দিকে চোখ রাখছেন চট্টগ্রাম আবাহনী কোচ। তাই তো পূর্ণ শক্তির চট্টগ্রাম আবাহনীকে দেখা যাবে বসুন্ধরা কিংসের বিপক্ষে। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সংবাদ শেষ করবো তার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার।